হিয়ার মিস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি সো সরি এত লেট করে ভিডিও দিয়েছি। আসলে আমার পরিবারে একটু সমস্যা চলছে। ইদানিং আমার সঙ্গে মায়ের অনেক ঝগড়া হয়, মা ফোন দিতে চায় না আমাকে। মা আমাকে অনেক বকাঝকা করে আর আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। মা এমন এমন কথা বলে যেটা আমার মনের ভিতরে কি লাগে। আমি অনেক কান্না করেছি মায়ের কথায়। আর বাবা মা তো বকাবকি করে সন্তানকে, এটা স্বাভাবিক। কিন্তু মা এমন কিছু বলেছে যার কারণে সত্যি আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। কিছুদিন পার হয়, আবার তোমাদের কথা আমার অনেক বেশি মনে পড়ে, তাই আবার নির্লজ্জের মতো ফোন নিয়ে আবার ভিডিও করতে বসে পড়েছি। এই স্টোরিটা অনেক রহস্যে ঘেরা। আশা করি তোমাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ সো মাচ আমার কথাগুলো শোনার জন্য। এবার চলো ভিডিওতে যাওয়া যাক। জাংকুক অফিসে চলে যায়। অফিসে জাংকুক নিজের কাজ করছিল, পাশাপাশি টের ওপরও নজর রাখছিল। কিন্তু হঠাৎ করে ইয়োনো চলে আসে। ইয়োনো আসার কারণে জাংকুক কিছু মনে না করলেও জাংকুক তখন রেগে যায় যখন ইয়োনো তেকে ছাদে নিয়ে যায়। জাংকুক ইয়োনো আর টের ফিরে আসার জন্য অপেক্ষা করে, কিন্তু তাতেও যখন তার কেউ ফিরে আসে না তখন জাংকুক গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই জাংকুক বাড়ি পৌঁছে যায়, কিন্তু ছাদে যাওয়ার আগে জাংকুকের কাছে একটা ভিডিও আসে, যা একটা অচেনা নাম্বার থেকে কেউ একজন তাকে সেন্ড করেছে। ভিডিওটি ওপেন করতেই জাংকুকের মাথা কাজ করা বন্ধ করে দেয়। জাংকুক রেগে হনহন করে ছাদের ওপরে চলে যায়। সেখানে গিয়ে জাংকুক দেখে তে একটা বই পড়ছে আর ইয়োনো তা মনোযোগ দিয়ে শুনছে। এসব দেখে জাংকুকের আরো রাগ হয়। জাংকুক ইয়োনোর কাছে গিয়ে বলল, তুই তেকে এখানে কেন এনেছিস? আর তে তোমার খুব বেশি শখ হয়েছে ছাদে উঠে ইয়োনোকে বই পড়ে শোনানোর। রুমে যাও এখনই, আর ইয়োনো তুই এখানেই থাক। কথাটা শুনে ইয়োনো একবার জাংকুকের দিকে তাকায়। এটা আবার জাংকুকের কোন রূপ? রেগে একেবারে চোখ দুটো লাল হয়ে গিয়েছে। তেরও জাংকুকের এই রূপটা দেখে স্বপ্নের কথা মনে পড়ে যায়। জাংকুকের কথায় তেকে নিচে নেমে যেতে হয়। তে চলে যাওয়া মাত্রই জাংকুক ইয়োনোর কলার চেপে ধরে বলল, তোকে আমি খুব ভালো করে চিনি ইয়োনো। প্রথম দিন থেকেই দেখছি তোর নজর তের ওপর। ওর ওপর থেকে নজর সরিয়ে নে। জাংকুক, তুই একটা সামান্য মেয়ের জন্য আমার কলার ধরছিস? তুই তো নিজেই বলেছিলি যে কাজ হয়ে গেলে ওকে ছুঁড়ে ফেলবি। বলেছিলাম। সো হোয়াট? তাহলে কবে কি করবি? আর তেহন নাকি সরকারি চাকরি করছে। এটাও আমার কারণেই পেয়েছে, কিন্তু সে নিজেও জানে না কেড়ে নেব বলে চাকরি পেতে সাহায্য করেছে। কারণ আসামিরা এমনিতেও সরকারি চাকরি পায় না। এসব আমার কারণেই পেয়েছে ও। কেন দিলি? ও তো একটা ক্রিমিনাল। তাই কারণে তো কাজটা ওকে দিলাম। কারণ পেয়ে হারানোর বেদনাটা মারাত্মক। যখন একসঙ্গে সবকিছু হারাবে সেদিন বুঝবই শালা। তুই তাহলে তেকে কেন ব্যবহার করছিস না? এত সময় লাগলে আমার হাতে ছেড়ে দে। ওকে শুধু প্রেগনেন্ট করে ছেড়ে দেবো, যেমনটা সুজির সাথে ওর ভাই করেছিল। না, তুই ওকে ছোঁয়ার চিন্তাও করবি না। ওর ওপর একান্তই আমার অধিকার। অধিকার? কিসের অধিকার? জাঙ্কুক, তুই সত্যি করে বল, তুই কি তেকে ভালোবেসে ফেলেছিস? এসব তোর ভুল ধারণা, কিন্তু তুই এখন থেকে আমার নজরে থাকবে। এখন নিজের কাজে যা। জাংকুক রুমে এসে থাম মেরে বসে পড়লো। নিজের চুল নিজে টেনে ধরে আছে। তেও সেই রুমে বসে বই পড়ছিল, কিন্তু জাংকুকের দিকে একবারও তাকায়নি পর্যন্ত, যা জাংকুক খুব ভালো করে খেয়াল করে। তাই জাংকুক উঠেই তেকে ছো মেরে ধরে বলল, এই এত নাটক করছো কেন তুমি? আমাকে দেখে বুঝি তোমার আরো বেশি বই পড়তে ইচ্ছে করছে? নাটক কেন করতে যাব? তো কেমন সময় কাটালেন আপনার আয়ুর সাথে? তাতে তোমার কি? তাহলে ইয়োনোর সাথে কথা বললে আপনার কেন এত জ্বলে? কি বললে তুমি? আমার নাকি জলে? হাউ ফানি! তুমি জানো আমি কে? আমি জীবন জাঙ্কুক চৌধুরী। আমার জন্য তো মেয়েদের লাইন লেগে থাকে। আর তোমার সৌভাগ্য যে তোমার জায়গা জাঙ্কুকের বেডরুমে হয়েছে। ও আল্লাহ গো, আপনি তো একেবারে উদ্ধার করে দিয়েছেন আমাকে জায়গা দিয়ে। থাকবো না আমি আপনার সাথে, আমাকে এক্ষুনি বাড়ি দিয়ে আসুন। ভুল করেও বাড়ি যাওয়ার চিন্তা মাথায় আনবে না। তো কি করব? এখানে বসে ডিম পারবো? হ্যাঁ পারো, আমার বিড়ালও ডিম পারে। তুমি পারলে সমস্যা নাই। বিড়াল ডিম পারে মানে? এই প্রথম শুনলাম। লজিক ছাড়া মজা আমি পছন্দ করি না, ফালতু। এই মেয়ে, তুমি নিজে একটা ফালতু। আমার খেয়ে দিয়ে কাজ নেই যে তোমার সঙ্গে মজা করব। আর বিড়ালকে জানো? বিড়াল আমার টিয়া পাখির নাম, আর ওর কথাই এতক্ষণ বলছিলাম। ছি, পাখির নাম আবার কেউ বিড়াল রাখে? আপনার রুচিও বটে। আপনার রুচির ভেতর বোধহয় খরার মৌসুম চলছে। ঠিকই বলেছ, আমার রুচি খারাপ হয়ে গিয়েছে। তাই তো তোমার মতো ডাইনিকে শেষে বিয়ে করতে হয়েছে। দুজনেই চুলছেরা পচানি দিচ্ছিল একে অপরকে, কিন্তু হঠাৎই জাংকুকের ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা পাওয়া মাত্রই জাংকুকের মুড চেঞ্জ হয়ে যায়। সে মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায়, ভাবনার দুনিয়ায় হারিয়ে যায়। জাংকুকের এই অবস্থা দেখে জাংকুককে জিজ্ঞেস করলো, কি ভাবছেন? নতুন কোনো প্ল্যান করছেন নাকি?
না, তেমন কিছু না। আর আমি হচ্ছি পারফেক্ট। পারফেক্টদের না সবকিছু পারফেক্টই হয়ে থাকে। আমার প্ল্যান একটাই, আর সেই প্ল্যানটাও আমার মতোই পারফেক্ট। তাই বারবার আমার প্ল্যান করার দরকার পড়ে না। শুনুন, কোনো পুরুষ মানুষই পারফেক্ট হয় না। পুরুষ মানুষকে লাঠি ঘুষি আর থাপ্পড় দিয়ে পারফেক্ট বানিয়ে নিতে হয়। চুপ, একদম চুপ। আমি এখন বাইরে যাচ্ছি, কিন্তু রাতের সব কথার সুদে আসলে পরিশোধ করে দিব। হ্যাঁ হ্যাঁ, যান যান। জাঙ্কুক বাড়ি থেকে বের হয়ে অ্যাঞ্জেলকে কল করে। ওপাশ থেকে একটা ভারী পুরুষ কণ্ঠ ভেসে আসে। স্যার, আপনি আমাকে যা বলেছেন আমি তাই করেছি। ওরা কালকে একে অপরের সঙ্গে দেখা করবে। আমি আপনাকে সময় ও লোকেশন সেন্ড করে দিব, আপনি চলে আসবেন। যদি তোমার কাজে আমি খুশি হই, তবে কিন্তু তোমার কপালে ভালো পুরস্কার লেখা আছে। স্যার, আমার ওইসব কিছুই লাগবে না, আপনি খুশি হলে আমার জন্য যথেষ্ট। আচ্ছা, ওই মেয়েটাকে কি করব? ওকে আমি ম্যানেজ করে নেব। তুমি তোমার কাজ ঠিক করে করো, জাস্ট এইটুকুই যথেষ্ট। আচ্ছা স্যার। জাঙ্কুক গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। যার সঙ্গে দেখা করবে তাকে অলরেডি লোকেশন সেন্ড করে দিয়েছে। নির্দিষ্ট স্থানে পৌঁছে জাঙ্কুক লোকটির সঙ্গে কথা বলতে শুরু করে। ধন্যবাদ আমাকে এই চরম বিপদে সাহায্য করার চিন্তা মাথায় আনার জন্য। সাহায্য তো এখনো করতেই পারিনি। তুমি আমাকে শুরু থেকে সব খুলে বলো, কারণ তোমার এই ঘটনা আমাকে অনেক কিছুই স্মরণ করিয়ে দিচ্ছে। জাঙ্কুকের সামনে বসা মানুষটি আর এক মুহূর্ত দেরি না করে নিজের সাথে ঘটা কাহিনী এক এক করে জাঙ্কুককে বলতে শুরু করে। যা শুনে জাঙ্কুকের চোখ কপালে উঠে যায়। তার শরীর গায়ে থরথর করে কাঁপছিল, কিন্তু তবুও সে শান্তভাবে সব কাহিনী শুনল। যদি এসব মিথ্যা হয়, তখন কিন্তু জানো আমি কি করতে পারি। আপনি মিলিয়ে নেবেন। আমার কি শত্রুতা আছে আপনাদের সঙ্গে যে নিজের জীবন বাজি লাগিয়ে এসব বলবো? যা করার তাড়াতাড়ি করবেন দয়া করে। আর এই নিন টেস্ট রিপোর্ট। রিপোর্টটা হাতে নিয়ে জাঙ্কুক সেই মানুষটিকে চলে যেতে বলল। রিপোর্টটা একটু ঘাটাঘাটি করে জাঙ্কুক নিজের অফিসে চলে যায়। রাতে ইয়োনো আবারও আগের মতো আয়ুর সাথে ফুর্তি করছিল। হঠাৎ আয়ু ইয়োনোকে বলে উঠল, আমি তোমাকে কিছু বলতে চাইছি, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। এই সময় দেখছো না আমি বিজি আছি। তোমাকে তো আর কাজ বন্ধ করে দিতে বলছি না। বলো কি হয়েছে, শুনছি। কি করে বলি যে, বাট আই লাভ ইউ। হোয়াট? মাথায় বুঝি সমস্যা হয়েছে তোমার? এটা আমার ফিলিংস। অনেকদিন ধরে বলতে চাইছিলাম, কিন্তু পারছিলাম না। শোনো, এসব বাজে চিন্তা মাথা থেকে বের করে ফেলো। তোমাকে সময় দিই তার মানে এই নয় যে তোমার সঙ্গে আমাকে প্রেম করতে হবে। দেখো, আমি জাঙ্কুককে কখনোই ভালোবাসিনি। তুমি তো জানোই বাবার চাপে পড়ে আমাকে এসব করতে হয়েছে। এসবের সাথে আমার সম্পর্ক কি? আমি শুরু থেকেই তোমাকেই ভালোবেসে এসেছি। তুই না মানুষের চাহিদা পূরণের জন্যই পারফেক্ট, ভালোবাসার যোগ্য নয়। না জানি জাঙ্কু কি দেখে তোকে ভালোবেসেছিল। হয়তো সেও বাবা মাকে খুশি করার জন্য ভালোবাসার অভিনয় করেছে তোর সঙ্গে। কেন, আমি কি ভালোবাসার যোগ্য নই? কারণ তুই একটা বেশ্যা। তুমি নিজেও তো কম না। বিচার করে দেখলে আমরা দুজনেই একই কাতারের অপরাধী। তোকে আমি মরে গেলেও ভালোবাসবো না, দূরে গিয়ে মর। শুনতে খারাপ লাগলেও তুই একটাই কথা ডিজার্ভ করিস, তুই একটা prostitute নারী। ছি, এত নিচু কি করে হলো তোমার জবান? শোনো, আমি যদি তোমাকে না পাই তাহলে আমিও কিন্তু তোমার জীবন হেল করে দিব। আমি তো নিজে একটা হেল, আমাকে কি হেল করবি তুই? আচমকা ইয়োনো আয়ুর গলা চেপে ধরে। দম বন্ধ হয়ে আসছে আয়ুর, চোখ মুখ সবই উল্টিয়ে আসছে। আর একটু সময়, তারপরে শেষ হয়ে যাবে। প্রাণ পাখি উড়ে যাবে নীল আকাশে। কিন্তু শেষ মুহূর্তে ইয়োনো আয়ুর গলা ছেড়ে দেয়। আয়ু ছাড়া পাওয়া মাত্রই প্রাণ ভরে শ্বাস নিতে থাকে। এই বুঝি প্রাণ পাখি উড়ে যেত? ভালো করে শুনে রাখ, আরেকদিন যদি তোর মুখ থেকে এসব বের হয় তবে জানে মেরে ফেলবো। আর একটা কথা, আমি একজনকে ভালোবাসি, আর সেই একমাত্র আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আর তোর জন্য না আমার অনেক কষ্ট হচ্ছে। না পেলি জাঙ্কুককে, আর না পেলি এই ইয়োনোকে। আর একটা কথা, জাঙ্কুকের বিয়ে হয়ে গিয়েছে। কি দুঃখ, কি দুঃখ। আয়ু এক অন্যরকম চাহনিতে ইয়োনোর দিকে তাকায়। তাই এই চাহনির মধ্যে লুকিয়ে ছিল অনেক রহস্য সমাধান। কিন্তু ইয়োনো সেদিকে পাত্তা না দিয়ে সিগারেট ধরিয়ে রুম থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক মধ্যরাতে বাড়ি ফিরল। আজকে এখনো ঘুমায়নি। তে রুমে ঢুকতেই জাঙ্কুক একটু অবাক হয়, কারণ ভিতরে কেউ একজন লাউড স্পিকারে গান বাজাচ্ছিল। রুমে এসে জাঙ্কুক দেখে তে খাটের উপরে বসে আছে। তার পুরো মুখ চুল দিয়ে কভার করা। সে মাথা নিচু করে বসে আছে। কিন্তু হঠাৎ জাঙ্কুক মিউজিক অফ করে দেয়। তে এর মুখের সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো সরিয়ে নিয়ে বলল, আরে আপনি গানটা অফ করলেন কেন? আগে বলো, মাঝরাতে এভাবে গান কে শোনে? আর শুনুন, আমি ঠিক গান শুনছিলাম না, আমি তো ধ্যান করছিলাম। গান ছেড়ে মাঝরাতে ধ্যান? তো কি ধ্যান করছিলে শুনি? আচ্ছা, তুমি কি আমাকে বশীভূত করার চেষ্টা করছিলে নাকি? কারণ এমনিতেই আমি অনেক হ্যান্ডসাম, রিচ, টল। সেটাই তো, আপনি অনেক সুন্দর। মনে হয় লাক্স সাবান ইউজ করেন, তাই না? তাই
তাই তো বলি, এই রাতের বেলায় সূর্যের আলো কোথা থেকে এলো। এখন বুঝতে পেরেছি এগুলো কোনো সূর্যের আলো নয়, এগুলো তো আপনার রূপের আলো যা বেয়ে বেয়ে পড়ছে। শোনো, আমি জন্ম থেকেই না এমন সুন্দর, কিন্তু তুমি কি এখন পাগল হয়েছো, নাকি তুমিও জন্ম থেকেই পাগল ছিলে? হোয়াট ডু ইউ মিন? আমি পাগল? লাইক সিরিয়াসলি? দেখেন তাহলে পাগলরা কি কি করতে পারে। কথাটা শেষ করে তে জাঙ্কুকের দিকে তেড়ে আসছিল। বেচারি দৌড়তে গিয়ে স্লিপ কেটে পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু জাঙ্কুক তাকে সঙ্গে সঙ্গে ধরে ফেললো। বেশি লাফালাফি করলে এমনই হবে। আর আমার মধ্যে একটু মনুষ্যত্ব ছিল বলে তোমাকে সাহায্য করেছি, তা না হলে এতক্ষণ বোয়াল মাছ ধরতে। আচ্ছা, আপনি যে আমাকে এত জ্ঞান দেন, এগুলো কি ফ্রিতে দেন নাকি টাকা চার্জ করেন? ফ্রিতেই তো দিচ্ছি, তোমার ভাগ্য ভালো, এত জ্ঞান তুমি লুটে পুটে নিচ্ছ। ও আচ্ছা, ফ্রিতে হলে ঠিক আছে, কারণ আমার কাছে আবার খুচরো পয়সা নেই। তে দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি। পিকুকের খুনসুটি এভাবে চলতে থাকে। তের কিছু প্রয়োজনীয় জিনিসের দরকার ছিল, তাই জাঙ্গুক তাকে পরের দিন বিকেলে শপিং এ নিয়ে যায়। শপিং শেষ করে সন্ধ্যা হয়ে গিয়েছে। তে গাড়িতে বসে এক মনে বাহিরে তাকিয়ে আছে। মনে হচ্ছিল এই প্রথম বুঝি সে গাড়িতে উঠেছে, আর এই প্রথমবার সে ঢাকা শহর ভালো করে দেখছে। এত বাহিরে কি দেখছো? বোগামকে দেখতে পেলে নাকি? উফ, ওর নাম নিবেন না। যে মানুষ তার প্রেমিকাকে না খুঁজেই 2 দিনের ভিতরে বিয়ে করে নিতে পারে, তার জায়গা আমার জীবনে নেই। সেদিক দিয়ে তো আমি ভালো আছি, তাই না? কত কেয়ার করি তোমাকে। আপনাকে আমি ছাড়বো না। শুরুতে কি করেছিলেন মনে নেই? আরে ছাড়তে কি বলেছে? আমি চাই তুমি আমাকে তোমার উষ্ণ দেহে শক্ত করে ধরে রাখো। তে জাঙ্কুকের কথায় কান না দিয়ে বাহিরে এক ধ্যানে তাকিয়ে থাকে। হঠাৎ মেইন রাস্তা ছেড়ে গাড়ি একটা গলির মধ্যে ঢুকলো। এটা কোন রাস্তা? এখানে কেন নিয়ে এসেছেন আপনি? একটা জিনিস দেখাবো তাই। গাড়ি কিছুক্ষণ চলার পর কটা গলির মোড়ে থামানো হয়। এটা কোন জায়গা জাঙ্কুক? পতিতাপাড়া। আপনি আমাকে এখানে কেন এনেছেন? বুঝতে পারছি না আপনার উদ্দেশ্য কি। একটু বসো না চুপ করে। আর এখানে তো তোমাকে বিক্রি করে দেওয়ার জন্য আনিনি। আমাকে কি তোমার ওই ধরনের মানুষ মনে হয়? হতেও তো পারেন। চরিত্র ভালো হলে অন্য বাড়ির সম্মান নিয়ে এভাবে ছিনিমিনি খেলতেন না। আমার এখন নিজের ওপরেই রাগ উঠছে। কেন যে আপনার সাথে আসতে রাজি হয়েছি আল্লাহ ভালো জানে। কি নোংরা জায়গা এটা। ও তাই? তাহলে এত নোংরা জায়গায় তোমার বোন কি করে? কি সব বলছেন আপনি? আর আপনি নিজেকে কি মনে করেন কি যা নাই তাই বলবেন? ইস রে, কান ধরে গেল আমার। কথা না বলে সামনে দেখো, ভালো করে চোখ দিয়ে দেখো তো। ওই পতিতাপল্লী থেকে যে মেয়েটা বের হচ্ছে, তাকে চিনো নাকি? বড় আপু? এটা দেখানোর জন্যই তোমাকে এখানে আনা। তোমার বড় বোনের এখানে কি কাজ? আমি বড় আপুর সাথে দেখা করব। আমার মনে হয় কিছু একটা সমস্যা হয়েছে। এই একদম এসব করার চেষ্টা করো না। শোনো, আমার রেভেন লিস্টের মধ্যে তোমার ওই বোনও ছিল, তাই সেও আমার নজরে ছিল। কিন্তু নজর রাখতে গিয়ে যে এসব কিছু দেখতে হবে তা বুঝতে পারিনি। নিজের পরিবারের মানুষকে নিয়ে তোমার খুব গর্ব হয়, তাই না? দেখো এত গর্বের পরিণাম কি। আরো অনেক কিছু জানতে পারবে, শুধু একটু অপেক্ষা করো। একটা কথা কি জানো, যার বোন যৌনপল্লীর একজন পতিতা, তার ব্যবহারে না দেমাক মানায় না। তের চোখ দিয়ে ছলছল করে জল পড়ছে। কিন্তু সে যে সানাকে চেনে, সে তো কখনোই এত নিচু হতে পারে না। আচ্ছা চলো একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। কিসের জন্য এই প্রতিশোধ? 5 বছর আগে জাঙ্কুক পড়াশোনা পাশাপাশি বিজনেস সামলানোর জন্য লন্ডনে গিয়েছিল। সবেমাত্র ক্যারিয়ারের দিকে পা বাড়ায় জাঙ্কুক। দেশে তখন তার বাবা মা ও ছোট বোন সুজি ছিল। সুজি তখন মাধ্যমিকের ছাত্রী ছিল। কিন্তু হঠাৎ একদিন জাঙ্কুক জানতে পারে সুজি নাকি মারা গিয়েছে। তাও বোনের মৃত্যুর 1 বছর পর এই খবরটা জানতে পারে জাঙ্কুক। সেদিন বাবা মায়ের সঙ্গে অনেক অভিমান করেছিল জাঙ্কুক। মিস্টার নামজিন জানতেন সুজির মৃত্যুর কথা জাঙ্কুক জানতে পারলে ক্যারিয়ার বাদ দিয়ে দেশে ফিরে আসবে। আসলে যখন সুজির মৃত্যু হয় তখন জাঙ্কুকের ফাইনাল এক্সাম চলছিল। জাঙ্কুক তার বাবা মার কাছ থেকে জানতে পারে সুজি নাকি সাধারণ মৃত্যু বরণ করেছিল। কিন্তু একদিন জাঙ্কুকের সব ধারণা ভুল প্রমাণিত হয়। একদিন মিস্টার নামজিনের রুম পরিষ্কার করা হচ্ছিল। তখন জাঙ্কুক সেই রুম থেকে একটা পুরনো খবরের কাগজ পায়। সামান্য একটা খবরের কাগজ নিয়ে জাঙ্কুকের কোনো মাথা ব্যথা হওয়ার কারণ ছিল না। কিন্তু খবরের ফ্রন্ট পেজে সুজির একটা ছবি দেওয়া ছিল। মুহূর্তে জাঙ্কুকের শরীর কাঁটা দিয়ে ওঠে। কারণ সেই খবরের কাগজে লেখা ছিল সুজি নাকি আত্মহত্যা করেছে, আর সুজি নাকি গর্ভবতীও ছিল। মূলত কারোর সঙ্গে অবৈধ মেলামেশার কারণে সুজি নাকি গর্ভবতী হয়ে গিয়েছিল। কেউ কোনো কিছু জানার আগে সুজি নিজের সম্মান বাঁচাতে মৃত্যুর পথ বেছে নিয়েছে। সেই দিনের ওই ঘটনাটা ঘটার পর জাঙ্কুক আরো খোঁজ নিয়ে জানতে পারে তেহনের সাথে সুজিকে অনেকবার দেখা গিয়েছিল।
আর সুজি নাকি তেহনকে শেষবার কল করেছিল। এসব জানার পর জাঙ্কুকের সন্দেহ হয় তেহনের ওপর। তারপর সুজির ঘর থেকে অনেকগুলো চিঠিও পাওয়া যায়, যেখানে সুজির সিগনেচার সহ অনেক কথা লেখা ছিল। চিঠির প্রত্যেকটা পাতায় জড়িয়ে ছিল আর্তনাদ। যেহেতু সুজি নিজে আত্মহত্যা করেছিল, তাই তেহন কয়দিন জেলখানায় থেকে মুক্তি লাভ করে। জাঙ্কুক যখন বলে পুলিশকে তার বোনের কেসটা ভালো করে দেখতে, তখন পুলিশ জাঙ্কুককে জানায় 1 বছর আগের মামলা নিয়ে ঘাটাঘাটি করে লাভ নেই। সেদিন জাঙ্কুক বুঝতে পারে এই দেশের অন্যায়কারীর কোনো শাস্তি নেই, বিচার নেই। তখনই জাঙ্কুক সিদ্ধান্ত নিয়ে নেয় সে নিজেই তার বোনের মৃত্যুর প্রতিশোধ নেবে। রাতে বাসায় যাওয়ার পরও তে অনেক কান্না করছিল, যা দেখে জাঙ্কুকের কিছুটা খারাপ লাগা কাজ করে। এই মেয়েটার প্রতি কেন জানি ইদানিং মায়া মায়া কাজ করে জাঙ্কুকের। সত্যি তো এই মেয়েটার তো কোনো দোষ নেই, ভাইয়ের দোষে ভাগিদার সে। সুজিও তো এমনই নির্দোষ ছিল। জাঙ্কুক তার গা থেকে সাদা শার্টটা খুলে তের কাছে গিয়ে বলল, সরি, আজ তোমাকে অনেক বুকে ফেলেছি। মেরে দাফন করে মৃত লাশের কাছে ক্ষমা চাইলে কি ফল পাওয়া যায় মিস্টার পারফেক্ট চৌধুরী? সরি বললাম তো, আর কি চাও? জানটা বের করে হাতে দিলে ক্ষমা করবে? হয়েছে, এত পিছলা খাতির আমার ভালো লাগে না। রাতে আমাকে বাইরে যেতে হবে, কিছু জরুরি কাজ আছে। তুমি খাবার কি ঘুমিয়ে যেও? তে উত্তর না দিয়ে চুপচাপ করে বসে থাকে। আজ মনে হয় একটু বেশি গরম পড়েছে, তাই না? এসি অন করেও কোনো কাজ হচ্ছে না। আমার কি মনে হয় জানো, আমি একটু বেশি হট, হ্যান্ডসাম অ্যান্ড পারফেক্ট। তাই তো যেখানে যাই সেখানে পুরো আগুন ধরিয়ে দিই। বিশ্বাস করেন জাঙ্কুক, আমি আপনার মতো একটা মানুষ দেখিনি। আচ্ছা, আপনি কি আপনার প্রশংসা করতে করতে হাঁপিয়ে যান না? সত্যি কথাই তো বলেছি, এতে হাঁপানোর কি আছে? আমার মা ওয়ার্ল্ড ওয়াইড বিউটি, তার ছেলে আমি জিয়ন জাঙ্কুক চৌধুরী। আচ্ছা, আমি এখন যাই, শাওয়ার নিয়ে আসি। যান যান, শাওয়ার নিয়ে এসে আমাকে উদ্ধার করুন। গোসল শেষ করে জাঙ্কুক রেডি হয়ে তাড়াতাড়ি জরুরি কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। ইতিমধ্যে তার কাজের লোকেশন সেন্ড করা হয়েছে। 1.5 ঘন্টা জার্নি করার পর জাঙ্কুক অবশেষে তার গন্তব্যে পৌঁছায়, একটা রিসোর্টের সামনে। রিসোর্টের নাম ছিল নিরিবিলি। জাঙ্কুক আর দেরি না করে রিসোর্টের ভিতরে চলে যায়। তার আগে এখানে একটি রুম বুক করাই ছিল। তাকে আজ C2-তে যেতে হবে, যেখানে গেলে হয়তো সব রহস্যের খুলাসা হবে। তাই জাঙ্কুক কোনো কথা না বলে এই C2 রুমের ভিতরে ঢুকে পড়ে। এই রুমে আরেকটা চাবি জাঙ্কুকের লোকেরা আগেই জোগাড় করে রেখেছিল। রুমের ভেতর ঢুকেই জাঙ্কুক একটু চমকে ওঠে, কারণ সেখানে আয়ু ছিল, কিন্তু তার শরীর পুরো সাদা হয়ে গিয়েছে। বিছানার ওপর পড়ে আছে মেয়েটা। আয়ুর শরীরে কোনো রক্ত নেই সেটা বলাই চলে। শরীর একেবারে ফুলে গিয়েছে, শরীরের সব জায়গা আলাদা আলাদা করে ফুলে গিয়েছে। জাঙ্কুক দৌড়ে গিয়ে আয়ুর পালস চেক করে আরো অবাক হয়, কারণ তার পালস রেট বন্ধ হয়ে গিয়েছে। আয়ুর টেবিলে খাবার একটা প্লেটও ছিল। জাঙ্কুকের মনে একটি প্রশ্ন টনক নড়ে, কিছু কি ভুল খেয়ে ফেলেছিল মেয়েটা? আয়ুর দেহটা পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তারের ধারণা ভয়াবহ অ্যালার্জির প্রভাবে তার মৃত্যু হয়েছে। পুলিশ অলরেডি খোঁজ নেওয়া শুরু করে দিয়েছে, কিন্তু তারা যতটুকু বুঝতে পেরেছে এটা কোনো মার্ডার কেস না, কারণ মিস আয়ু ও স্ট্রবেরিতে অ্যালার্জি। আয়ুর প্লেটের খাবারের মধ্যে ড্রাই ফ্রুট ছিল, যেখানে স্ট্রবেরিও ছিল। হয়তো মিস আয়ু সেটা খেয়াল করেনি, যার ফলে তার মৃত্যু হয়। পুলিশ এইটা ধারণা করে। আয়ুর ডেড বডি দেখার জন্য ইয়োনো আসে। সে লাশ দেখে বলল, ইস, মেয়েটা কত ভালো ছিল। মানুষের মৃত্যু যে কখন কিভাবে লেখা থাকে সেটা আল্লাহ ছাড়া কেউই ভালো জানে না। জাঙ্কুক বারবার ইয়োনোর দিকে তাকিয়ে আছে সন্দেহ দৃষ্টিতে, কারণ তার লোকের তথ্য মতে আয়ুর আর ইয়োনোর গোপন সম্পর্ক ছিল। আর আজ তাদের দুজনেই এই একই এপিসোডে একে অপরের সঙ্গে দেখা করার কথা ছিল। প্রথমে জাঙ্কুক এসব বিশ্বাস করেনি, কারণ আয়ু এতটা খারাপ মেয়ে ছিল না, সে জানতো। কিন্তু আয়ু যে বেইমানি করতে পারে এটা জাঙ্কুকের ধারণার বাহিরে ছিল। ইয়োনো এত ভালো বন্ধু হওয়ার পরও জাঙ্কুক জানতে পারলো না তলে তলে ইয়োনো টেম্পু চালাচ্ছে। আজ হাতে নাতে ধরার কথা ছিল ইয়োনো আর আয়ুকে। নিজের চোখে সত্য দেখার কথা ছিল, কিন্তু ঘটনা এমন বিগড়ে যাবে সেটা কে জানতো? জাঙ্কুক শিওর তার লোক তাকে ভুল খবর দেয়নি। কিছু তো একটা ঘটেছে, কিন্তু সে এখনো ধরতে পারছে না। জাঙ্কুক একটা লম্বা ধ্যানে চলে যায়। হঠাৎ ইয়োনো তাকে বলে উঠলো, দোস্ত, যা হওয়ার হয়ে গিয়েছে। ভাগ্যের ওপর তো আর কারোর হাত নেই, তুই কষ্ট পাস না। আচ্ছা, তেকে জানিয়েছিস? মেয়েটা তো এখনো আয়ুকে দেখেনি পর্যন্ত। না, জানানো হয়নি, কিন্তু আমার মনে হয় না ওকে এসব বিষয়ে জানানো উচিত। এই মনে হলো তোর? আমি তো ভেবেছিলাম তুই মৃত আয়ুর সঙ্গে তের শেষ দেখাটা করিয়ে দিবি। তাই তো আমি নিজেই তোর বাড়িতে ফোন করে বলে দিলাম তেকে এখানে আসার জন্য।
তুই বাসায় ফোন করেছিলি? আমার পারমিশন ছাড়া তুই কিভাবে থেকে এত রাতে ফোন করে এখানে আসতে বললি? আরে চিল ব্রো, এত চটে যাচ্ছিস কেন? আমি এক্ষুনি ড্রাইভারকে নিষেধ করে দিচ্ছি। আর কিছুই করা লাগবে না, ওই দেখ তোর বিবি সাহেবা হাজির। জাঙ্কুক পেছনে ঘুরতেই দেখে তে ভয়ে ভয়ে চোখে চারিদিকটা ভালো করে দেখছে। তের পিছনে 3জন বডিগার্ডও আছে, একজন মেয়ে বাকি 2জন ছেলে। শুরু থেকে এরাই তেকে দেখে রাখে। জাঙ্কুক তেকে দেখা মাত্রই বলল, তে এখানে আসো। আমাকে কেন এত রাতে হসপিটালে আসতে বলা হয়েছে? জাঙ্কুক রেগে গিয়ে তের বডিগার্ডদেরকে বলল, এই তোমাদের দ্বারাই কি একটা কাজও ঠিক মতো হয় না? যে কেউ বললেই কি মাঝরাতে তেকে নিয়ে বেরিয়ে পড়বে? স্টুপিটের দল। সরি স্যার, কিন্তু ইউনো স্যার তো বললো আপনি নাকি এমার্জেন্সিতে তে ম্যামকে এখানে নিয়ে আসতে বলেছেন। জাঙ্কুক একবার হাইনার দৃষ্টিতে ইয়োনোর দিকে তাকায় আর তারপর আবারও গার্ডদের উদ্দেশ্যে বলল, ইয়োনো বলেছে, কিন্তু আমি তো বলিনি। নেক্সট টাইম এমন ভুল করলে সরি চাওয়ার সময়ও পাবে না। সরি স্যার, আসলে ইউনো স্যারের বদলে অন্য কেউ হলে আমরা এত রাতে ম্যামকে নিয়ে এখানে আসতাম না। এর আগে আপনিই তো বলেছিলেন ইউনো স্যার কিছু করতে বললে না করা যাবে না, তাই আর কি। হয়েছে, এসব কথা বাদ দাও। অনলি আমি যা বলবো তাই করবে। ওকে স্যার। কিছুই তো আমার মাথায় ঢুকছে না। জাঙ্কুক আপনি আমাকে এখানে কেন এনেছেন? ইয়োনো এবার চোখ বাড়িয়ে তেকে বলল, আসলে তো একটা স্যাড নিউজ আছে। মানে? আয়ুর নাম তো নিশ্চয়ই শুনেছো, সে মারা গিয়েছেন, তার জন্যই আমরা এখানে। আর তাই তোমাকে এখানে আসতে বলা হয়েছে। আয়ুর মৃত্যুর খবর শোনা মাত্রই তের চোখ কপালে উঠে যায়। মানে কি করে মারা গেল? তেমন কিছু না, নর্মাল মৃত্যু, অ্যালার্জির প্রভাবে মৃত্যু হয়েছে। জাঙ্কুক একে একে তেকে সব ঘটনা খুলে বলল, এমনকি আয়ুর মৃত লাশটাও তেকে দেখালো। লোকজনের অনেক ভিড়, মেম্বারের মেয়ে মারা গিয়েছে, ভিড় তো হওয়ারই কথা। জাঙ্কুকের বাবা মাও এসেছিল। তেকে জাঙ্কুকের সাথে দেখে অনেকে আবার অনেক কথা বলাবলি করছিল। সবাই তেকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল। বিষয়টা জাঙ্কুক খেয়াল করে ইয়োনোকে বলল, দেখেছিস সবাই কেমন ভাবে তেকে দেখছে? তে অস্বস্তি বোধ করছে। জাস্ট এই জন্যই আমি চাইনি তে এখানে আসুক। দেখ জাঙ্কুক, যা হওয়ার হয়ে গিয়েছে। এখন এমন একটা মুহূর্তে কোনো সিন ক্রিয়েট করিস না। এটা একটা হসপিটাল, তোর বাড়ি না। তের কাছে সব কেমন জানি গুলিয়ে যাচ্ছিল, কিছুতেই সে পয়েন্ট মেলাতে পারছে না। আই তো জাঙ্কুকের জিএফ ছিল। জাঙ্কুক কি আইকে সত্যি মারতে পারবে? কিন্তু ওই স্বপ্নটা তো সে দেখেছিল, জাঙ্কুকের হাতে আয়ুর মৃত্যু হয়। এখন তো স্বপ্ন দেখার 2 দিন পর পরই সত্যি সত্যি আয়ুর মৃত্যু হয়েছে। তার মানে কি সত্যি স্বপ্ন সত্য হয়? জাঙ্কুক তো যাওয়ার আগেই বলে গিয়েছিল তার নাকি ইম্পর্টেন্ট কাজ আছে, আর এখন আয়ু মেয়েটার লাশ পড়ে আছে। তাহলে কি জাঙ্কুকের কাজ এটা? কিছুতেই মাথা কাজ করছে না তের। জাঙ্কুক আয়ুর বাবা মার সঙ্গে কথা বলছিল। একমাত্র মেয়ে ছিল তাদের। বাবা মায়ের বুক যেন আজ খালি হয়ে গিয়েছে। তে একা একা বসে আছে, গার্ডরা তার কাছে আছে। হঠাৎ ইয়োনো তার কাছে এসে বসলো। তে তোমার চোখ মুখ এমন কেন দেখাচ্ছে? তোমার কি খারাপ লাগছে? না। আচ্ছা, আপনার কি মনে হয় আয়ুর মৃত্যু স্বাভাবিক? ডক্টর, পুলিশ সহ সবাইকে একই কথা বলেছে, তাও কি তোমার কোনো কিছু বলার আছে? হ্যাঁ, তাই তো দেখছি। এবার তো নিজের মনকে শান্ত করে মনে বিড়বিড় করে বলল, হয়তো আমি একটু বেশি ভাবছি। না জেনে শুনে স্বপ্নের কথায় আরেকজনকে খুনি ভাবতে পারি না। কি ভাবছো? না, তেমন কিছু না। আচ্ছা, আমি এখন আসি, আমার শরীরটা ভালো লাগছে না, আমি বাসায় যাব। কথা শেষ করে জাঙ্কুককে ডাক দিল তে। তের ডাকে সাড়া দিয়ে জাঙ্কুকদের কাছে আসলো। আচ্ছা চলো বাসায় যাই। তুমি কি ডিনার করেছিলে? না, মানে তুমি রাতে খেতে কেন চাও না আমি বুঝি না। আচ্ছা চলো, আজ আমরা লেট ডিনার করব। না না, বাসায় চলুন, আমি বাসায় যাব, আমার শরীর ভালো লাগছে না। যেমন আপনার ইচ্ছা মহারানী। কথাটা বলে জাঙ্কুক একবার ইয়োনোর দিকে তাকে একটা বাঁকা হাসি দিল। ইয়োনো যে রাগে ফুসফাস করছে তা কিন্তু জাঙ্কুক ভালোই বুঝতে পারছে, আর তাই ইয়োনোকে একটু চটিয়ে জাঙ্কুকের বেশ ভালোই লাগছে। জাঙ্কুক আর দেরি না করে তেকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ইয়োনো বাধা দিতে গিয়েও আর দেয় না। বাসায় আসার পর তে কোনো কথা না বলে ঘুমাতে চলে যায়। জাঙ্কুকের একটা বাজে অভ্যাস আছে, আর সেটা হলো সে শার্টলেস না হলে ঘুমাতে পারে না। রাতে জাঙ্কুক ঘুমাতে যাওয়ার আগে নিজের শার্টটা খুললো, আর তখনই শার্টের ভিতর থাকা তার পেশিবহুল বডিটা আড়াল থেকে বেরিয়ে আসলো। সুদর্শন পুরুষরা নিজেদের শরীরের প্রতি একটু বেশি যত্নশীল হয়ে থাকে। জাঙ্কুক বিছানায় এসে আস্তে করে তের পাশে শুয়ে পড়লো, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। তাই জাঙ্কুক বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। বারান্দায় গিয়ে সে একটা নম্বরে কল দিয়ে বলল, আমার সাহায্য যদি পেতে চাও তাহলে আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। আপনি একবার বলেই দেখেন না, কি করতে হবে বলুন। সানার ওপর নজর রাখতে হবে তোমাকে। ওর ওপর কেন? কারণ সানাকে আমি প্রতিটা পাড়ায় দেখেছি, তাও একবার দুইবার নয়, অনেকবার। জাঙ্কুক আস্তে আস্তে সকল কাজ ফোনের ওপাশে থাকা ব্যক্তিটিকে বুঝিয়ে দিল। ওপাশে থাকা মানুষটি তার কথায় সম্মতি জানিয়ে ফোন রেখে দেয়। কথা শেষ করে জাঙ্কুক রুমে গিয়ে তের পাশে বসলো। টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে তেকে একবার ভালো করে দেখে নিল।
আহা কি মায়া ভরা মুখ মেয়েটার। আচ্ছা, এই মুখটা আমার সর্বনাশ ডেকে আনবে না তো? কেন জানি আগের জাঙ্গুকের মতো আচরণ করতে পারছি না। কেনই বা আমি এই মেয়ের সাথে আর রুডলি কথা বলতে পারি না কেন? তবে কি আমি এই মেয়েকে ভালোবেসে ফেলেছি? এটাই কি ভালোবাসা? আইও আমার জিএফ ছিল, কিন্তু তবুও তার মৃত্যুতে আমার একটুকু খারাপ লাগেনি। কিন্তু এই মেয়ের কথা ভাবলেই আমার হার্টবিট বেড়ে যায়। কিন্তু যাই হোক না কেন, আসল অপরাধীর শাস্তি পেতেই হবে। আমি চাই না আমার হাতে কোনো নির্দোষ প্রাণ যাক। সকালে ইয়োনো ঘুম থেকে ওঠার পর তার ফোনে আবার একটা কল আসলো। ইয়োনো আর সেই লোকের কথা কপনের মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে ব্যক্তিটি তার সঙ্গে দেখা করার জন্য ক্লাবে আসতে বলেছে। ভর দুপুরে পরিবেশটা যখন একেবারে নির্জন, তখন ওই ব্যক্তি ইয়োনোর সঙ্গে দেখা করার জন্য ক্লাবে আসে। ক্লাব এখন পুরোই ফাঁকা, কারণ সন্ধ্যার পর থেকে ক্লাব চালু হয়। ইয়োনো তার রুমের বারান্দায় দাঁড়িয়ে ড্রিঙ্ক করছিল। লোকটি রুমে ঢুকতে ইয়োনো বুঝে যায়। সে উল্টো থেকে ব্যক্তিটিকে জিজ্ঞেস করে, তাহলে তুমি চলে এসেছো? কথা শেষ করে ওই ব্যক্তিটির দিকে ঘুরে দাঁড়ায় ইয়োনো। তুমি কেন আমার সঙ্গে এমন করছো? আমার কি দোষ? তোমাকে ভালোবাসা, তোমাকে ভরসা করা। শোনো জেনি, মেয়েদের না ওই একটাই দোষ, আর সেটা হচ্ছে আমাকে ভালোবাসা। এখন পরিস্থিতি তেমন না। আমি তোমার বাচ্চার মা, আমি তোমাকে ভালোবাসি। কেন আমার সঙ্গে এমন করছো তুমি? ও তাই নাকি? আচ্ছা, তুমি আমার জন্য কি করতে পারবে? সব করতে পারবো। আমাকে শুধু নিজের করে নাও। বাবা মা জানতে পারলে আমাকে জিন্দা দাফন করে দেবে। একটা কথা বলি, তুমি যে মেয়ে না জানি কত ছেলের সঙ্গে রাত কাটিয়েছো, তাহলে আমি কিভাবে বুঝবো এই বাচ্চার বাবাকে? ছি, এই কথা কিভাবে বললে তুমি? তুমি খুব ভালো করে জানো আমার জীবনের প্রথম পুরুষ তুমি। আমি আমার সবটা দিয়েছি তোমাকে পাওয়ার জন্য। এটাই তো তোমাদের মতো গবেটদের বৈশিষ্ট্য, সহজে একটা ছেলেকে বিশ্বাস করে নিজেদের সব দিয়ে বসো। আর আমাকে তো কোনো দোষ দিতেও পারবে না, কারণ আমি বলিনি যে তোমার সঙ্গে আমি সম্পর্কে যাব, বরং তুমি নিজেই রাজি হয়েছিলে। মনে আছে আমাদের প্রথম দেখা হওয়ার কথা? 6 মাস আগে একটা রিসর্টে আমাদের দেখা হয়েছিল। আমাকে এক দেখাতেই তোমার হৃদয়ে ফুল ফোটা শুরু করে। আমার কাছে তুমি নিজ থেকে এসেছিলে, তারপরে আমাদের মাঝে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। এভাবেই তো একদিন আমি তোমাকে শুধুমাত্র জিজ্ঞেস করেছিলাম, জেনি তুমি আমার জন্য কি কি করতে পারবে? তুমি বলেছিলে সব। তোমাকে একটা কথাই বলেছিলাম, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি তোমার সঙ্গে শারীরিক সম্পর্কে যাব। কি সহজেই না রাজি হয়ে গিয়েছিলে তুমি। তো কি করতাম আমি? আমি মনে করেছিলাম আমাদের মাঝে একবার শারীরিক সম্পর্ক তৈরি হয়ে গেলে আস্তে আস্তে আমি তোমার মনের গভীরে জায়গা করে দেব। কিন্তু এর পরিণতি যে এত ভয়ঙ্কর হবে তা কে জানতো? মানে কি লেভেলের মেয়ে তুমি, একবার ভেবে দেখেছো? তুমি চাইলে তেকে রক্ষা করতে পারতে, কিন্তু তা না করে তুমি শুধু আমার বউ হওয়ার জন্য তের জীবন প্রয়োজন তো বাজি লাগিয়ে দিয়েছো। আমি কি করতাম? তুমি তো আমার গোপন ভিডিও বানিয়েছো আর সেগুলো তোমার বন্ধুকে দিয়েছো। আরে তোমার ইজ্জত তো এমনিতেই ছিল না, শুধু শুধু একটা মেয়ের জীবন নষ্ট করে দিলে। তোমার মতো নষ্টা মেয়ের জীবন বাঁচাতে তোমার বোন নিজের জীবন বরবাদ করে দিয়েছে। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তোমার বউ হওয়ার জন্য আমাকে যদি আরো নিচে নামতে হয় তবে আমি তাই করব। জাঙ্গো কিন্তু আগে তোমার পরিবারের সম্পর্কে কিছুই জানতো না, তুমি সব খবর দিয়েছো ওকে। আমাকে জাঙ্গো ব্ল্যাকমেল করেছে। আমি কি করতাম? আর এসব ঘটেছে তোমার জন্য। আমার না তোমার কথা শুনলে হাসি পাই। তুমি ইচ্ছে করে এই বাচ্চাটা নিয়েছো, তাই না? ভালোই তো বুঝতে পেরেছো। হ্যাঁ, আমি ইচ্ছে করে নিয়েছি। যেদিন থেকে তুমি আমার সঙ্গে কথা বলা কমিয়ে দিয়েছো, দেখা করা কমিয়ে দিয়েছো, সেদিন থেকে তোমাকে হারানোর ভয় আমার মনে কাজ করা শুরু করে। ভেবেছিলাম বাচ্চাটা হয়ে গেলে তুমি আমাকে ফেলে দিতে পারবে না, তখন আমাকে তুমি বিয়ে করতে বাধ্য। প্ল্যান করেছো ঠিকই, কিন্তু কাঁচা হাতের প্ল্যান। দুনিয়ায় তো টাকার অভাব নেই, তাহলে কেন আমার কাছে মরতে এসেছো? কারণ তোমাকে আমার চাই। কিন্তু তুমি তো জানোই আমি নারী পাগল, তাহলে জেনে শুনে কেন আমাকে বিয়ে করে নিজের জীবন নষ্ট করবে? একবার আমাকে বিয়ে করে দেখো, সংসার করে দেখো, বাচ্চার বাবা হলে দেখবে দুনিয়ার কোনো নারীর প্রতি তোমার কোনো ফিলিংস কাজ করবে না। আমি যদি তোমাকে বিয়ে করতে রাজি হই, তাহলে আমার কি কাজে লাগবে তুমি? তোমাকে বিয়ে করার জন্য আমি খুন পর্যন্ত করতে পারি জান। আদেশ করে দেখো। দ্যাটস মাই গার্ল, খুন করতে হবে না। আপাতত তোমার বোনকে আমার বেড পার্টনার হওয়ার ব্যবস্থা করো। ইয়োনো, মাথা ঠিক আছে তোমার? তুমি আমার বোনের সঙ্গে রাত কাটাতে চাও? এটা আবার আমাকেই বলছো? ডার্লিং, বলেছি তো তোমাকে বিয়ে করব, আমাদের একটা সংসার হবে, বাচ্চা হবে। এত কিছুর জন্য আমি রাজি হয়ে গেলাম, আর তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না? কিন্তু জাঙ্কুক, ওকে ম্যানেজ করার দায়িত্ব তোমার বেবি। ভেবে দেখো কি করবে, সবকিছু নির্ভর করছে তোমার ওপর। এসব শুনে জেনি একবার ইয়োনোর দিকে তাকিয়ে একটা বড় নিঃশ্বাস ছাড়ে। তারপর ইয়োনোর প্রস্তাবে হাসিটুক সম্মতি জানায়। এটা দেখে ইয়োনো একটা বাঁকা হাসি দিয়ে জেনিকে বুকে টেনে নিয়ে কিস করলো। ইয়োনোর এই স্পর্শে জেনি অনেকদিন যাবৎ মিস করছিল, তাই সে হঠাৎ এমন প্রশ্নে ব্যাকুল হয়ে যায়। তারপর আর কি শুরু হয় শরীরের সুখের গল্প। ক্লাব থেকে চলে যাওয়ার সময় জেনি ভালো করে ইয়োনোকে একবার দেখে নেয় এবং মনে মনে একটা কথাই ভাবতে থাকে, আমার একটাই লক্ষ্য, আমি চাই ইয়োনোর বউ হব, এই বংশের একমাত্র বউ।
সব টাকা সব সম্পত্তি আমার। টাকার জন্য আমি সব করতে পারি, নিজেও বিক্রি হতে পারে, অন্যকেও বিক্রি করাতে পারি। তুমি তো শুধুমাত্র আমার কাছে একটা শরীর চেয়েছো, এটা আমিও জানি যে আমি একমাত্র নারী যে কিনা তোমার সঙ্গে এতদিন যাবৎ থাকতে পেরেছি। বাকিটা তো শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য অতিথি হয়ে এসেছিল। আর ওই ও কয়েক ঘন্টার জন্য তোমার বিছানায় আসবে, তারপর তাকেও ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু আমার এসবে কিছুতে যায় আসে না, আমার কাছে টাকা সব থেকে বেশি মূল্যবান। আর এমনিতেও ওই আমার কাছে বোন কম আপদ বেশি, আর আপদ জিনিসটা যত তাড়াতাড়ি বিদায় করা যায় ততই ভালো। যিনি এসব জঘন্য চিন্তা ভাবনা নিয়ে সেখান থেকে বের হয়ে জাঙ্কুককে কল করে।